ডিয়ার স্টুডেন্ট, দ্বাদশ, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 9 সামাজিক ব্যবস্থা। আমরা কিন্তু এর আগে জেনে এসেছি সমাজ কাকে বলে, সমাজের বৈশিষ্ট্য সব কিছু আমরা জেনে এসেছি যে কতিপয় গোষ্ঠীবদ্ধ মানুষ যখন একটা কতিপয় উদ্দেশ্য নিয়ে লক্ষ্যে নিয়ে একত্রবদ্ধ হয় তখন সেটাকে আমরা সমাজ বলতে পারি। এখানে দেখো, আমরা আজকে আলোচনা করব সামাজিক ব্যবস্থা, সোশ্যাল সিস্টেম। সমাজ একটা হচ্ছে সার্বজনীন ইউনিভার্সাল একটা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন আমি বলবো। এটা হচ্ছে মানুষের এমন একটা সাংগঠনিক প্রক্রিয়া যা পরস্পরের সম্পর্ক, সহযোগিতা, প্রতিযোগিতা, পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে হচ্ছে এটা কী করে টিকে থাকে। সমাজকে ঘিরেই হচ্ছে মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয় এবং সমাজের ভেতরেই কিন্তু মানুষ তার সমস্ত কর্মকাণ্ডগুলো চালিয়ে থাকে। প্রবাহমান স্রোতের মতোই আসলে সমাজ প্রতিনিয়ত আবার কী হয়, চেঞ্জ হয়। এখন আমরা যাব হচ্ছে সমাজের অর্থনৈতিক অবস্থা। দেখো, প্রত্যেকটা সমাজেরই কিছু অর্থনৈতিক কার্যকলাপ রয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। সমাজের এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে রয়েছে সম্পত্তির মালিকানা, উৎপাদন। যখন থেকে মানুষের আসলে সেই প্রিমিটিভ সোসাইটির কথা যদি আমরা বলি, যখন থেকে কৃষিকাজ শুরু হয়েছে, এগ্রিকালচার ইনভেন্ট হয়েছে, তখন থেকে আসলে এই সম্পত্তির একটা ধারণা তাদের মধ্যে চলে এসেছে এবং সম্পত্তি কিভাবে মালিকানা কিভাবে পাবে তারা, বা কিভাবে সম্পত্তির ভাগ কিভাবে হবে। তারপরে রয়েছে উৎপাদন, বন্টন, ভোগ, সঞ্চয়, লগ্নি ইত্যাদি বিষয়গুলো এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে রয়েছে। প্রতিটি অর্থনৈতিক ব্যবস্থার পিছনে রয়েছে এক বা একাধিক হচ্ছে এই অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে আবার রাজনৈতিক দর্শনও কিন্তু মিশে গেছে। কারণ এই রাজনৈতিক দর্শনগুলো অর্থনৈতিক ব্যবস্থা, নীতি নির্ধারক, অর্থনৈতিক সমস্যার সমাধান, অর্থনৈতিক ব্যবস্থার উপর। এখন একটা দেশের যদি পলিটিক্যাল ডিস্টারবেন্সটা বেশি থাকে, সেখানে কিন্তু ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিসগুলো খুব বেশি সাস্টেইন করে না বা খুব বেশি ইমপ্রুভ হয় না। এই প্রতিষ্ঠানগত ও আইনগত কাঠামোকে আমরা বলবো প্রত্যেকটা দেশের যে অর্থনৈতিক কার্যাবলী প্রতিষ্ঠানগত ও আইনগত কাঠামো রয়েছে বা এটা ধরে পরিচালিত হয়, এই প্রতিষ্ঠানগত আইনগত কাঠামোকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। কি? পুঁজিবাদ, সমাজতন্ত্র, মিশ্র, আরেকটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে আমরা দেখব যে সমাজের মানুষের সম্পত্তির অধিকার, উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ ইত্যাদি বিষয় অর্থনৈতিক কার্যাবলীর সম্পাদনে যে প্রাতিষ্ঠানিক কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে আমরা অর্থনৈতিক ব্যবস্থা বলতে পারি। এখন প্রথমেই আমরা একটু ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা আলোচনা করব। এই অর্থনৈতিক ব্যবস্থার হচ্ছে উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তির মালিকানা বজায় থাকে। সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বেসরকারি পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে আসলে সংগঠিত হয় এবং ব্যবস্থার মূল প্রক্রিয়ার উপর ভিত্তি করে অবাধে দ্রব্য সামগ্রী উৎপাদন ও ভোগ কার্য চলে। এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ হচ্ছে ইনভেস্টরস ডিপেন্ডেন্ট, যে ব্যক্তি মালিকানা সম্পত্তি সে কিভাবে কোন প্রোডাক্টটা তৈরি করবে বা কী করবে সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। এখানে সরকারি কোনো ইন্টারফেয়ারেন্স নাই। এখানে দেখো যে অর্থনৈতিক ব্যবস্থা ক্রেতা ভোক্তার পূর্ণ স্বাধীনতা আছে। এখানে আবার একটা জিনিস আছে যে কম্পিটিটিভ একটা মার্কেট তৈরি হয় এবং ক্রেতা ভোক্তার হচ্ছে পূর্ণ স্বাধীনতা, সে যতটুকু ইচ্ছা কিনতে পারে, যে প্রোডাক্ট ইচ্ছা কিনতে পারে। ভোগকারীর ইচ্ছা এবং রুচি অনুযায়ী তখন একটা ভোগকারী এবং ইচ্ছা এবং রুচিটা একটা বড় ধরনের ফ্যাক্টর হয়ে কাজ করে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ভিত্তি হলো অবাধ প্রতিযোগিতা, কম্পিটিটিভ মার্কেট। যখন একটা প্রোডাক্ট আসে, ঠিক সিমিলার কোনো প্রোডাক্ট যদি বাজারে লঞ্চ করা হয়, তখন দেখা যায় যে একটা
একটা কম্পিটিশন, একটা কোল্ড ওয়ার চলতেছে, যে সাংঘাতিকভাবে এই লড়াইটা চলছে, এবং যেই প্রোডাক্টটা হচ্ছে খুব কোয়ালিটি সম্পন্ন, তারপরে হচ্ছে রিজনেবল প্রাইস, তখন কাস্টমাররা কিন্তু সেটা কিনতে চায় এবং অনেক বেশি সাস্টেইন করবে বা অনেক বেশি বেটার। যদি আজকে কসমেটিক্সের কথা বলি, যে ত্বকের কোনো ক্ষতি হচ্ছে না বা অন্য কোনো সমস্যা হচ্ছে না, ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে হচ্ছে দ্রব্যমূল্য তখন নির্ধারিত হয়। আসলে ক্রেতার পারচেসিং অ্যাবিলিটি কত বা ক্রেতা কত দিতে চাচ্ছে, তার উপরে হচ্ছে ইনভেস্টররা বা এন্টারপ্রেনাররা হচ্ছে দামটা নির্ধারণ করে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উৎপাদন, বন্টন, ভোগ প্রভৃতি নিয়ন্ত্রণের জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে না, যেটা আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখতে পাই। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থাগুলো তো মূলত ইউএসএতে আছে, তোমার ইউকেতে আছে, অনেক দেশেই আছে। এজন্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে স্বাধীন উদ্যোগের অর্থনীতিও বলা হয়। এখানে ম্যাক্স ওয়েবার একটা কথা বলেছেন, পুঁজিবাদ হলো বাজার ব্যবস্থার সাথে বাধা একটি মুনাফা তৈরির ব্যাপার বা বিভিন্ন দেশের একাধিক রূপে বিকল্পিত রয়েছে। যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত, অর্থনৈতিক কার্যক্রমে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত, উৎপাদনের উপকরণ ও দ্রব্যের বাজার প্রতিযোগিতা বিদ্যমান থাকে, আমরা তাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে পারি। এর আবার কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। এখানে হচ্ছে কি, এ ব্যবস্থায় হচ্ছে এই ব্যবস্থা, এটাকে আমরা মুক্তবাজার অর্থনীতি বলি। এ ব্যবস্থা হচ্ছে দ্রব্যের উৎপাদন, বন্টন, ভোগ সবই বাজারে দ্রব্য চাহিদা যোগানের একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। আর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা এবং উৎপাদন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। এখানে সরকারি কোনো, আমি প্রথমেই বলেছি, কোনো ইন্টারফেয়ারনেস নাই। এখানে স্বাধীনভাবে সে তার কোন প্রোডাক্ট তৈরি করবে বা অ্যাকচুয়ালি কোন টাইপের বা কোন প্রোডাক্টটা বেশি বাজারে চলছে, সেটা সেই ধরন তার উপর নির্ভর করে উনি ফ্যাক্টরি সেট আপ করবেন বা কী করবেন, টোটালি ডিসিশন হচ্ছে ওনার নিজের। তারপরে এখানে একটা ভোক্তার স্বাধীনতা, আমি সংক্ষেপে একবার বলে গিয়েছি। ভোক্তার স্বাধীনতা আছে, যে ভোগ কাকে বলে, যেমন মানুষের অভাব পূরণের জন্য দ্রব্যের উপযোগিতা ব্যবহার করার প্রক্রিয়াটাকে আমরা ভোগ বলি। এখন আমরা যদি কোনো কারণে যদি খাদ্যবস্তু নষ্ট হলে কিন্তু মানুষ সেটার ভোগ করবে না, যখন অ্যাকচুয়ালি কনজিউম করে ফেলে, খেয়ে ফেলে, সেটা কিন্তু ভোগ করা হয়ে গেল, কিন্তু এনে তুমি ফেলে রেখেছো, সেটা কিন্তু ভোগ করা হলো না। ভোক্তা কোনো দ্রব্য কী পরিমাণ ক্রয় করবে, ভোগ করবে, সে বিষয়ে সে নিজেই সিদ্ধান্ত নেবে। তার পছন্দ অপছন্দ, লাইকিং ডিসলাইকিংগুলো এখানে কাজ করবে। আয় ও দ্রব্যের বাজার মূল্য দ্বারা। তারপর আছে সর্বাধিক মুনাফা অর্জন। এই প্রক্রিয়া অবশ্য এন্টারপ্রেনারদের হচ্ছে উৎপাদনকারীরা মানে যেসব দ্রব্যের ক্ষেত্রে মুনাফার সম্ভাবনা বেশি, এই ব্যবস্থা হচ্ছে উৎপাদনকারীরা সেসব দ্রব্যই বেশি বিনিয়োগ করে। শ্রমিক শোষণ, এই ক্ষেত্রে একটা বড় অবস্ট্রাকেল বা সীমাবদ্ধতা হলো শ্রমিক শোষণ, কিন্তু এখানে সাংঘাতিক পরিমাণে এক্সপ্লয়টেশনটা, যে শ্রমিককে তার ন্যায্য মজুরি, যে কম মজুরি দেওয়া হয়, এত এক্সপ্লয়টেশন করা হয়। আর উদ্বৃত্ত যে মজুরিটা থাকে, পুঁজিপতি উদ্যোক্তারা কাছে মুনাফা হিসাবে সঞ্চিত হয়। এভাবে যদিও ইন্টারন্যাশনাল লেবার ল শ্রমিকদের বেতনের একটা স্কেল ধার্য করে দিয়েছে, বা আমাদের জাতীয় মঞ্জুরি কমিশন বা পে স্কেল কমিশন যে এইগুলো ধারণাগুলো দিয়েছে বেতনের ব্যাপারে, কিন্তু সেটা কিন্তু মেনটেন করা হয় না। শ্রমিক প্রাপ্যের চেয়ে কম মজুরি পান, পুঁজিপতি এবং উদ্যোক্তা তাদের প্রাপ্যের চেয়ে বেশি অর্থ উপার্জন করেন। শ্রমিককে যে পরিমাণ মজুরি দেওয়ার কথা সেটা না দিয়ে তার হাফটা দেওয়া হয়, আর বাকিটা তারা কী হিসাবে নেয়, মুনাফা হিসাবে তারা সেটা গ্রহণ করে। এরপরে আমরা আসি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের ব্যবস্থা যেখানে সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা হচ্ছে প্রতিষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীনে এখানে হচ্ছে একটা সেন্ট্রাল পরিকল্পনা করা হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণের উপর কোনো ব্যক্তির মালিকানা থাকে না। ব্যক্তি ইচ্ছা করলেই কোনো ফ্যাক্টরি সেট আপ করতে পারে না। সেগুলো হচ্ছে ওয়েলফেয়ার স্টেটগুলোতে, কানাডা বলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমরা এটা দেখতে পারি। সম্পূর্ণ উদ্যোগগুলো হচ্ছে সরকার নিয়ে থাকে। সমাজতান্ত্রিক অর্থনীতির দেশের কলকারখানা, খনি, জমি সামাজিক সম্পত্তি হিসেবে পরিগণিত হয়। দেশের জনগণ, রাষ্ট্র এসব সম্পদের মালিক।
আর এখানে উৎপাদিত দ্রব্যের বন্টন ও ভোগের ওপর ভোক্তার স্বাধীনতা স্বীকৃত নয়। দাম নির্ধারণে বাজার ব্যবস্থার কোনো প্রভাব নেই। রাষ্ট্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে কী উৎপাদন করতে হবে, কেমন করে, কার জন্য উৎপাদন করতে হবে। প্রত্যেক শ্রমিক নিয়ে এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা একটু দেখবা, এই সোশ্যালিজমের মধ্যে বা সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেমের মধ্যে এখানে হচ্ছে যার যার শ্রমিক যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে। সে যতটা যোগ্য বা ক্যাপাসিটি তার যতটুকু আছে সেই অনুযায়ী সে কাজ করবে। প্রত্যেক শ্রমিক নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করবে। যেমন রাশিয়া, চীন, পূর্ব ইউরোপের কয়েকটা দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি অন্তর্ভুক্ত। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকাতে বলা হয় যে সাম্যবাদী ব্যবস্থার লক্ষ্যে বর্তমান ব্যবস্থার তুলনায় অধিকতর সুষ্ঠু উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো কেন্দ্রীয় গণতান্ত্রিক কর্তৃপক্ষ জনগণের যথাযথ আনুগত্যের ওপর স্থিতিশীল যে পলিসি অবলম্বন করে তাই হচ্ছে সমাজতন্ত্র। এরপরে আমরা আসি হচ্ছে সমাজতন্ত্রের কয়েকটা, আমরা এখন একটু লক্ষ্য করব সমাজতন্ত্রের আমরা কয়েকটা বৈশিষ্ট্যতে যাব। এখানে হচ্ছে উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, এটা হচ্ছে উৎপাদনের এখানে কোনো ব্যক্তি মালিকানা থাকে না, আমরা এটা আগেই বলে নিয়েছি। তারপর হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা। আসলে সরকার দ্রব্য সেবার উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ ও বাস্তবায়নকে কী পরিমাণ, কখন, কোন প্রক্রিয়ায় উৎপাদিত হবে সেটা সে নিজেই নির্ধারণ করে। ভোক্তার স্বাধীনতার অভাব, এখানে সিদ্ধান্ত গ্রহণে যেমন উৎপাদক বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নাই উৎপাদকের, তেমনি ভোগকারীরও নিজের ইচ্ছামতো দ্রব্য সামগ্রী ভোগের সুযোগ নাই। কারণ যেমন আমরা সমাজতান্ত্রিকে দেখে আসছি পুঁজিবাদীতে যে অনেকগুলো প্রোডাক্ট বাজারে আসে এবং তখন ভোক্তার কনজিউমারের একটা চুজ করার ইচ্ছা থাকে বা তার ক্যাপাসিটি অনুযায়ী সে তখন ওটাকে চুজ করার একটা বিষয় থাকে। কিন্তু এখানে কিন্তু কোনো বিষয় নেই, সরকার যেটা উৎপাদন করবে সেটাই তোমাকে গ্রহণ করতে হবে। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে সর্বোচ্চ ওয়েলফেয়ারটা নিশ্চিত করা হয়। তারপর হচ্ছে আয় বন্টন, ধনতান্ত্রিক মুনাফার মধ্যে শ্রমিকদের মজুরির একটা অংশ থাকে যা তাকে দেওয়া হয় না ধনতান্ত্রিক ব্যবস্থায়। কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক ও রাষ্ট্র সরকার। একইভাবে ভূমির খাজনা, মূলধনের সুদও সরকারের কোষাগারেই অ্যাকচুয়ালি কী হয়, জমা হয়। আর সরকার সেটা কি করে, শ্রমিকের মজুরি প্রদান করে, উৎপাদন অন্যান্য ব্যয় নির্বাহ করে। ফলে ধনতন্ত্রের মতো পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ এখানে নাই। এখানে প্রথমেই বলা আছে যে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, কাজ অনুযায়ী কাজ অনুযায়ী তার পারিশ্রমিক পাবে। এই ব্যবস্থায় বেকারত্ব থাকে না। আবার দেখা যায় যে কানাডা বা অন্য কোনো রাষ্ট্রগুলোতে তুমি যখন ফার্স্ট যাবে তখন যদি তুমি জব লেস থাকো তখন ওরা তোমাকে ওই তোমার খরচটা ওরা বেয়ার করবে। এই বিষয়গুলো হচ্ছে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় আমরা দেখতে পাই। তারপরটা হচ্ছে আমাদের দেশের সঙ্গে একদম মিলে যায় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে হচ্ছে সম্পদের মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা উভয় স্বীকৃত হচ্ছে। এই ব্যবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি অবস্থান আমরা দেখতে পাই, অবস্থান এক্সিস্টেন্স বলতে পারি আমরা এটাকে। জনকল্যাণ এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক কিছু খাত রাষ্ট্রীয় মালিকানায় থাকে, অন্যান্য উৎপাদন ও সেবা খাতগুলো ব্যক্তি মালিকানায় থাকে। বিশ্বের বহুদেশিক গ্যাস, বিদ্যুৎ, প্রতিরক্ষা রাষ্ট্রীয় মালিকানায় রেখেছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কিছু বৈশিষ্ট্যের সাথে সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু বৈশিষ্ট্যের সংমিশ্রণে এটাকে আসলে তৈরি করা হয়েছে, যেখানে সরকারি বেসরকারি উভয় ধরনের উদ্যোগই বিরাজ করছে। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে কিংবা পাশাপাশি থেকে অর্থনৈতিক ব্যবস্থার এটা হচ্ছে এই ব্যবস্থাটা ক্রিয়েট করা হয়েছে। ব্যক্তির উদ্যোগের পাশাপাশি হচ্ছে আংশিকভাবে সরকারি মালিকানা এখানে থাকবে, যেমন যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা, এগুলো হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করবে। এছাড়া হচ্ছে মৌলিক বৃহদায়তন শিল্প, প্রধান ব্যাংক, আমদানি রপ্তানি দ্রব্য, জীবন রক্ষাকারী ঔষধ, যেমন সরকারের একমাত্র ওষুধ কোম্পানি হচ্ছে সরকারি ব্যবস্থাপনা এসেনশিয়াল ড্রাগস। এছাড়া হচ্ছে আমরা আরও ব্যক্তিগত উদ্যোগে যেগুলো হয়, যেমন প্রতিযোগিতা। মিশ্র অর্থনীতির ব্যক্তি ও বেসরকারি খাতেরই প্রাধান্য আমরা দেখতে পাই। দাম নির্ধারণ ক্ষেত্রে বাজারের চাহিদা এবং যোগানের স্বতঃস্ফূর্ত, এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আবারও বলছি কিন্তু মুনাফা অর্জন, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সম্পত্তিতে ব্যক্তির মালিকানা, সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তির স্বাধীনতা, বেসরকারি খাতার প্রাধান্য থাকে।
জনকল্যাণমূলক বিষয়াদি যেমন সেবামূলক অর্থনৈতিক কার্যাবলী, এগুলো হচ্ছে মূলত সরকার নিয়ন্ত্রণ করে। উদ্যোক্তা ভোগকারী স্বাধীনতা। মিশ্র অর্থনীতিতে হচ্ছে একচাটিয়া ব্যবসার ওপর বিধিনিষেধ আরোপিত থাকে। একচাটিয়া কেউ ব্যবসা করতে পারবে না, মনোপলি মার্কেট যেটাকে আমরা বলি। তারপরে আসুন মিশ্র অর্থনীতির উল্লেখিত বৈশিষ্ট্য বন্টনের দ্বারা প্রভাবিত হয়। ব্যক্তি মালিকানার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা বড় অংশ, বড় বড় কারখানা ইত্যাদি সরকার নিয়ন্ত্রণ করে। সম্পূর্ণভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। ব্যক্তি মালিকানা যেগুলো ফ্যাক্টরি, ধরো এসিআই বলো, তারপরে ধরো যে কোনো একটা বড় ফ্যাক্টরি বলো, এ খাতে বেশিরভাগ ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতোই শ্রমিককে প্রাপ্য মজুরির চেয়ে কম দেওয়া হয়, উদ্বৃত্ত মজুরি মুনাফা হিসাবে নেওয়া হয়। তবে সরকার যে অংশটা পরিচালনা করে সেই অংশ মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়, বরং সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এরপরে আসবো আমরা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এইটা আমরা দেখি যে ইসলামিক কান্ট্রিগুলোতে বেশি ফলো করতে দেখি এই অর্থনৈতিক ব্যবস্থাটা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যার মৌলিক বিধান, নীতিমালা, কর্মপদ্ধতি ইসলামী শরীয়তের উপর প্রতিষ্ঠিত। ইসলামী জীবনবোধ থেকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার উৎপত্তি। আর হচ্ছে যে ইসলাম হচ্ছে একটা শাশ্বত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শামসুল আলম, অধ্যাপক শামসুল আলম একটা কথা বলেছেন, শিষ্ট জীবের কল্যাণের জন্য সম্পদের সর্বাধিক উৎপাদন, সুষম বন্টন, ন্যায়সঙ্গত ভোগ বিশ্লেষণই হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা খালিদুন বলেন, ইবনে খালদুন, ইসলামী অর্থনীতি হচ্ছে জনগণের কল্যাণ সম্পর্কিত একটি বিজ্ঞানের নাম। এ ব্যাপারে হচ্ছে সীমাহীন স্বাধীনতা, নিরঙ্কুশ কোনোটাই আসলে ইসলাম সমর্থন করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। ব্যক্তি সত্তার বিকাশে ইসলাম যেমন ব্যক্তি স্বাধীনতা স্বীকার করে নিয়েছে, তেমনি সমাজের বৃহত্তর কল্যাণের জন্য ইসলামী অর্থনীতি কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। এই ব্যবস্থায় আমরা দেখব যে সম্পদের মালিকানা, সম্পদ মানুষ তার ইচ্ছামতো ব্যবহার ভোগ করতে পারে। এই সম্পদ সে তার উত্তরাধিকারীদের নিকট হস্তান্তর করতে পারে। শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী যেমন ইসলামের 5টি স্তম্ভ, পবিত্র কোরআনের নির্দেশাবলী, রাসূলুল্লাহ সাল্লামের হাদিসের বিধান, এগুলো মৌলিক নীতিমালা নির্ধারিত হয়। আর এই ব্যবস্থা যে কোনো ব্যক্তি একক বা গোষ্ঠীগতভাবে শরীয়ত সম্মত দ্রব্যাদি উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে। হালাল হারামের একটা বিষয় আছে, ধর্মসম্মত দ্রব্য বা সেবা উৎপাদন নিশ্চিত করা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় আরেকটা বিষয় যে এই ব্যবস্থায় ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগ নেয়, এমন ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন কার্যক্রম গৃহীত হয়। যেমন ইরান, ইরাক, এই সমস্ত কান্ট্রিগুলোতে ইসলামিক, সৌদি আরব, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত। ইসলামী অর্থব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময় ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ সম্পদ থাকলে তার একটা নির্দিষ্ট অংশ, যেটাকে আমরা ঈদের সময় জাকাত বলি, জাকাত দিতে হয়, ওই ব্যবস্থাকে জাকাত বলে। আর হচ্ছে সুদ, মূলধনের জন্য সুদ, যেমন যে কোনো অর্থনৈতিক ব্যবস্থায় পুঁজি বা মূলধনের জন্য সুদ ব্যবস্থা রয়েছে। ইসলামী অর্থব্যবস্থায় সুদ লেনদেন হারাম বা নিষিদ্ধ। এই ব্যবস্থায় সুদের বদলে পুঁজিপতি পুঁজি বিনিয়োগের আনুপাতিক হারে লাভ বা লোকসানে অংশগ্রহণ করে। যেমন তুমি কারো থেকে টাকা ধার নিয়েছো সুদে, তাহলে তাকে নির্দিষ্ট সময় তাকে সুদটা পেড করতে হবে। কিন্তু তোমার যদি এখন বিজনেসে লস হয়ে যায়, তুমি কিন্তু তাকে দিতেই হবে সুদ। এটা হচ্ছে পুঁজিপতির ক্ষেত্রে। কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা লাভ এবং লোকসানের বিষয় আছে। লাভ হলে তুমি তাকে যে টাকা নিয়েছিলা সেটার উপরে দিবে, আর হচ্ছে লোকসান হলে তো দিবে না। ইসলামী ব্যাংক ব্যবস্থা সুদমুক্ত আমানত রাখা, ঋণ গ্রহণ করার ব্যবস্থা আছে। আয় বন্ড। ইসলামী অর্থ ব্যবস্থা শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসৃত। তো আমরা বলতে পারি যে তোমরা মোটামুটি একটা জিনিস কিন্তু লেসন 1 বুঝতে পেরেছো যে এখানে মূলত যে আমাদের বিশ্বের যে 4টা অর্থনৈতিক সিস্টেম রয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সেই বিষয়ে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করে দিলাম। যদি মনে করো যে কোনো জিনিস তোমরা বুঝছো না, পারছো না, বা কোথায় কোনো সমস্যা রয়েছে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। এবং এই 4টা সিস্টেম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং মিশ্র অর্থনীতি। কারণ মিশ্র অর্থনীতি খুব বাংলাদেশের জন্য হচ্ছে পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট।
এর জন্য কারণ আমরা এই দুটো ব্যবস্থায় মিশ্র অর্থনীতির মধ্যে ধর্মতন্ত্র এবং সমাজতন্ত্রের একটা মিশ্রণ দেখতে পাই। আর বিশেষ করে তোমাদের প্রত্যেকটা লাইন বা আমি এর আগেও বলেছি অবজেক্টিভগুলো খুব ভালো করে পড়বা, না হলে কিন্তু বইয়ের প্রত্যেকটা লাইন ভালো করে না পড়লে কিন্তু, কারণ বোর্ডে কোশ্চেনগুলো কিন্তু একটু জটিল হয়ে যায় অবজেক্টিভসের, এই উত্তর দেওয়াটা সহজ হবে যদি লাইনগুলো ভালো করে পড়ো। আল্লাহ হাফেজ।